বার্নার আজ থেকে তোমাদেরকে ক্লাস 10 এবিটি এর মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 এর প্রত্যেকটা ফিজিক্যাল সায়েন্সের যে পেজ আছে সেই পেজের আমি শর্ট কোশ্চেনগুলো করাবো। কারণ এই শর্ট কোশ্চেন থেকে তোমরা 36 নম্বর পেয়ে যাবে। ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখবে, ভিডিওটা খুব বড় হবে না, কিন্তু প্রত্যেকটাকে আমি কনসেপচুয়ালি করাবো কিভাবে হচ্ছে, এবং কারণ একটা শিখলে তুমি কন্টিনিউ শিখতে পারবে। আর এইভাবে কন্টিনিউ প্রত্যেকটা পেজকে আমি রান করব। তো আর একটা কথা বলে রাখি এই ভিডিওটা শুরু করার আগে, যে এমসিকিউ এর কোশ্চেনের উত্তর তোমরা দেখবে এই টেস্ট পেপারের শেষে পেয়ে যাবে, কিন্তু ওইগুলোকে সব জায়গায় ফলো করো না, কারণ ওইখানে কিন্তু কিছু কোশ্চেনের ভুল রয়েছে, এটা আমি লক্ষ্য করেছি। যাই হোক, শুরু করছি। আজকে প্রথমে পেজ নাম্বার 32। পেজ নাম্বার 32 এর প্রথম কোশ্চেনটা কি আছে দেখো। প্রথম বলা আছে বায়োগ্যাসের মূল উপাদান কি। এখানে উত্তর হবে মিথেন গ্যাস। মনে রাখবে যে বায়োগ্যাসের মূল উপাদান হয় মিথেন, আর বায়োগ্যাসে যদি বলে কাঁচামাল কি ইউজ করা হয় সেটা হচ্ছে গোবর। আর এখান থেকে আরও দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিই, যে ওজোন গ্যাসের বা ওজোন স্তর ধ্বংসের জন্য মূল দায়ী গ্যাস যদি বলে তখন হচ্ছে সিএফসি, যার পুরো নাম হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। আর একটা বলে রাখি, সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাসের জন্য দায়ী মূলত যে গ্যাসটি সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আর একটা মনে রাখবে, জৈব গ্রিন হাউস গ্যাস যদি বলা হয় সেটা হচ্ছে মিথেন। তাহলে দেখো একটা থেকে আমি অনেক রকমের কোশ্চেনের উত্তর তোমাদের বলে দিলাম। পরে আছে দেখো 1.2-তে 5 মোল হাইড্রোজেন গ্যাসের ভর কত। এইগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম, এগুলো খুব ছোটো জিনিস। 1 মোল গ্যাসের ক্ষেত্রে ভর কত হয় প্রথমে দেখতে হবে, যে 1 মোল গ্যাসের ক্ষেত্রে ভর যদি ধরা হয়, গ্যাসের ক্ষেত্রে ভর হবে ক গ্রাম, 2 গ্রাম। যদি বলো কেন, দেখো দেওয়া আছে এখানে হাইড্রোজেন, আর হাইড্রোজেন কত হয়, H2 হয়, আর H2 হওয়া মানে কি 2 × 1, তাহলে ক গ্রাম হলো 2 গ্রাম। তাহলে 1 মোলের ক্ষেত্রে যদি 2 গ্রাম হয়, এখানে আছে 5 মোল, তাহলে 5 মোলের ক্ষেত্রে কত হবে 2 × 5, মানে 2 × 5 মানে কত হবে 10 গ্রাম। 10 গ্রাম যদি হয় তাহলে উত্তরটা এখানে কোনটা মিলছে, অপশন বিতে। তাহলে দ্বিতীয়টার উত্তর হচ্ছে অপশন বি। তাহলে পরীক্ষার খাতার সময় এইভাবে কিন্তু সলিউশন করে দেখাবে, ডাইরেক্ট উত্তর করো না, কারণ এগুলো নিয়ম নয়। সেকেন্ড হচ্ছে 10 গ্রাম। থার্ডেরটা হচ্ছে এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন এর ভর কত হয়। এসটিপি পুরো নাম হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেসার। হাইড্রোজেন গ্যাসের 1 লিটারে ভর হয়, এর ভ্যালুটা মনে রাখবে যে হাইড্রোজেনের ভ্যালু হচ্ছে 0.089 গ্রাম পার লিটার হয় এসটিপিতে। কি তাহলে পার লিটার মানে কি 1 লিটারের কথা বলেছে, তাহলে 1 লিটারের মান কত হবে 0.089 গ্রাম। এটা তোমরা রাসায়নিক গণনা চ্যাপ্টারে পেয়ে যাবে। তাহলে মনে রাখবে কত হয় 0.089 গ্রাম। তাহলে উত্তরটা হচ্ছে 0.089 গ্রাম। অপশন কি আছে, অপশন সিতে আছে। পরের কোশ্চেন হচ্ছে সেলসিয়াস স্কেলে পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক যদি 18 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে কেলভিন স্কেলের মান কত হবে। মনে রাখবে সেন্টিগ্রেড এবং কেলভিন এই দুটো স্কেলের ক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এর উত্তর ওই একই হবে 18 × 10⁻6 কেলভিন। তাহলে 18 × 10⁻6 মানে কোনটাতে আছে দেখো, এটা হচ্ছে অপশন এ। তাহলে উত্তর হবে প্রথম এটা। একটি কাঁচের স্ল্যাবে আলোকরশ্মি যদি লম্বভাবে আপতিত হয় তাহলে আপাতন কোণের মান কত। লম্বভাবে যদি আপতিত হয় তাহলে সে লম্বভাবে কি হবে না বেরিয়ে যাবে, অর্থাৎ এটা যদি ধরো কাঁচের স্ল্যাব হয়, সেই কাঁচের স্ল্যাবে লম্ব এলে লম্বভাবে বেরিয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আই কোণটাও 0 হবে এবং আর কোণটাও 0 ডিগ্রি আসবে। তাহলে সেই জন্যে বলা হচ্ছে যে আপাতন কোণের মান কত, 0 ডিগ্রি। আর এই জায়গাতে মনে রাখবে যে স্নেলের সূত্র কোনোভাবে কাজ করে না, ঠিক আছে। পরের কোশ্চেন হচ্ছে 1.6 সূর্যোদয়ের কিছু আগে। 1.6-এর কোশ্চেন দেখবে, সূর্যোদয়ের কিছু আগে ও সূর্যাস্তের কিছু পরেও সূর্য দৃষ্টিগোচর থাকে কেন। দৃষ্টিগোচর মানে দেখতে পাওয়া যায় কেন, কারণ হবে এটা কি না, এটা হচ্ছে বিক্ষেপণ। সূর্যোদয়ের কিছু আগে এবং সূর্যাস্তের পর সূর্যকে যে রক্তিম দেখায়, এটা বিক্ষেপণের কারণে দেখায় আলোর, এটা একটা প্রপার্টিসের মধ্যে পড়ে। আর একটা বিক্ষেপণের কারণ হতে পারে, সেটা হচ্ছে আকাশে যে নীলিমা দেখতে পাওয়া যায়, সেটাও কিন্তু বিক্ষেপণের কারণে হয়। কিন্তু মনে রাখবে রামধনুর কথা যদি বলে তাহলে সেটা হবে বিচ্ছুরণ। ওকে, এই জিনিসগুলো মনে রাখতে হবে। 1 বিওটি সমান কত জুল, এটা একটা ক্যালকুলেশনের মধ্যে পড়ে, যে 1 বিওটি সমান কত জুল। একটু বলে দিই, এর পুরো ডিটেলসটা বলে দিই। বিওটি এর পুরো নাম হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট। বোর্ড অফ ট্রেড ইউনিট, এটা হচ্ছে বিওটির পুরো নাম। এটা প্রথমে একটু জেনে নাও। দ্বিতীয় হচ্ছে 1 বিওটি, একে 1 কিলোওয়াট আওয়ারও বলা হয়, আর এর মান হয় 1 কিলোওয়াট × 1 আওয়ার।
1 কিলোওয়াট মানে কি হয় 1000 ওয়াট, আর 1 আওয়ার মানে 3600 সেকেন্ড, মানে 3600 সেকেন্ড। যার কারণে 36 ইন্টু 10⁵, দেখো এখানে 3টে শূন্য, এখানে দুটো, মানে 10⁵ ওয়াট সেকেন্ড হয়। ওকে, তাহলে 3.6 ইন্টু 10⁶ কী বলতে পারো, ওয়াট সেকেন্ডকে এক কথায় জুল। তাহলে উত্তরটি কী হলো, 1 বিওটি এর উত্তর হলো 3.6 ইন্টু 10⁶ জুল। আর একটা কথা বলে রাখি, এইটার উপরে ম্যাথ প্রবলেম হয়, কারণ এটা তড়িৎ শক্তি চ্যাপ্টারে ম্যাথ প্রবলেম কি হয়, বিওটি এককে অঙ্ক বার করতে বলে, তখন মনে রাখবে বিওটি প্রকাশ করার সময় নিয়ম হচ্ছে যে ওয়াট ইন্টু আওয়ার বাই 1000, এবং এককটা কি আসে, ইউনিট। এই যে বাড়িতে ইলেকট্রিক বিল আসে সেটা ইউনিটের হিসাবে আসে, আর সেটা এইভাবে প্রকাশ করা হয় যে 1 বিওটি কথা মানে ওয়াট ইন্টু আওয়ার বাই 1000 ইউনিট। ঠিক আছে, একটু খাতায় লিখে নেবে এগুলো। এরপরে দেখো পরের কোশ্চেনে, তাহলে এটার উত্তর হবে কত, 3.6 ইন্টু 10⁶, অর্থাৎ অপশান বি। পরে দেখো লেঞ্জের সূত্র থেকে জানা যায়, লেঞ্জের সূত্র থেকে জানা যাবে আবিষ্ট প্রবাহের অভিমুখ। কারণ লেঞ্জের সূত্রটাকে আমাদের ফ্যারাডের, তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে যে ফ্যারাডের সূত্র, ফ্যারাডের 3টে সূত্রের মধ্যে লাস্টের সূত্রটাকে লেঞ্জের সূত্র বলা হয়, আর প্রথম এবং দ্বিতীয় দুটো সূত্র পাওয়া যায়। তো তৃতীয় নম্বর যে সূত্রটা হয় সেখানে দেখা যায় যে আবিষ্ট প্রবাহের অভিমুখটা মেন হিসাবে কাজ করে, সেখানে শক্তি সংরক্ষণ সূত্র লেন্সের সূত্রের ব্যাখ্যা প্রকাশ করা হয়। আর দ্বিতীয় সূত্র থেকে ইকুয়েশন পাওয়া যায় যে ই ইজ প্রপোর্শনাল মাইনাস d∅/dt হয়। এই d∅টা হচ্ছে কি চৌম্বক ফ্লাক্স বলা হয় বা চৌম্বক প্রবাহ বলা হয়। তো যাই হোক, তো অপশান কী হবে, অপশান হবে আমাদের আবিষ্ট প্রবাহের অভিমুখ, অর্থাৎ অপশান বিটা এখানে কিন্তু উত্তর হচ্ছে অপশান বি। এটা কত কোশ্চেনে বলছি আমি, না 1.8-এর অপশান বি হবে। 1.9-এ দেখো প্রদত্ত কোনটি তাপীয় নিউক্লিয় বিক্রিয়া হবে। 1.9-এ তাপীয় নিউক্লিয় বিক্রিয়া কার হয়, নিউক্লিয় সংযোজন, অর্থাৎ এটাও কি অপশান বি কাজ করবে। এটা হচ্ছে অপশান বি, তাপীয় নিউক্লিয় বিক্রিয়া অপশান বিতে হবে, হয়তো পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারে এটা দেওয়া আছে। এরপরে কোশ্চেন আছে সবচেয়ে হালকা ধাতু পর্যায় সারণী কোন শ্রেণীতে অবস্থান করে। সবচেয়ে হালকা ধাতু পর্যায় সারণীতে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা হয়, আর এই জন্য এর ক্ষেত্রে ঊর্ধ্ব অপসারণ কাজ করে। তাহলে এটা হচ্ছে প্রথম শ্রেণীতে, অর্থাৎ অপশান ডিটা উত্তর হবে, অপশান ডি। 1.10-এ অর্থাৎ 10-এর কোশ্চেন হলো। 10-এর পর 11 কোশ্চেন। 11 কোশ্চেন হচ্ছে নিচের কোন যৌগটির ক্ষেত্রে সংকেত ভর কথাটি প্রযোজ্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সংকেত ভর শুধুমাত্র আমাদের তড়িৎযোজী যৌগর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, আর এইখানে HCl, CO2 এবং CH4 তিনটি হচ্ছে সমযোজী যৌগ। তাহলে এখানে অপশান হবে সি এরটা, অর্থাৎ অপশান সি হচ্ছে MgCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডে 12 কোশ্চেন বলছি। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি উৎপন্ন হয়। ক্যাথোডে মনে রাখবে সোডিয়াম ক্লোরাইডে জলীয় দ্রবণ করা হলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা। তাহলে ক্যাথোডে কী হবে, হাইড্রোজেন গ্যাস, অপশান এতে আসে। তাহলে এটা কি অপশান এ। পরের কোশ্চেন হচ্ছে কোন গ্যাসটি কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। মনে রাখবে H2S করা যায়, হাইড্রোজেন করা যায়, HCl করা যায়। HCl এর আর একটা প্রসিডিওর মনে রাখবে লাবলাং পদ্ধতি বলা হয়, কিন্তু CO2 হয় না। এটা তোমার অপশান কি হবে, অপশান বি হবে, অপশান বি CO2। পরের কোশ্চেন হচ্ছে যে 14 কোশ্চেনে কোন ধাতুটি ব্রোঞ্জ ও কাঁসাতে থাকে। ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্রোঞ্জ এবং কাঁসাতে যেটি থাকে সেটি হচ্ছে আমাদের কপার। আর কপার এখানে অপশান আছে, দেখো অপশান সিতে আছে। কপার মনে হচ্ছে তামার কথা, অর্থাৎ Cu। ব্রোঞ্জ এবং কাঁসা দুটোতেই থাকে। এরপর হচ্ছে ভিনিগার প্রস্তুতিতে ব্যবহার করা হয়। ভিনিগার প্রস্তুতিতে কি ব্যবহার করা, এটা একবার জেনে রাখা দরকার যে ভিনিগার প্রস্তুতিতে 1.15 15টাতে বলেছে যে ভিনিগার প্রস্তুতিতে অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয়। অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এই অ্যাসিটিক অ্যাসিড 5 থেকে 6% ব্যবহার করে ভিনিগারে। আর ভিনিগারটা আমাদের রান্নার কাজে ব্যবহার করে এবং মাংস এবং বিভিন্ন তোমার খাবারের এতে সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় অ্যাসিটিক অ্যাসিড। এটাকে মৃদু তড়িৎ বিশ্লেষণ হিসেবে ধরা হয় অ্যাসিটিক অ্যাসিডকে। এরপরে কোশ্চেন মনে রাখবে যে অ্যাসিটিক অ্যাসিড হয়ে গেল, তাহলে এখানে তোমার গ্রুপ এর অর্থাৎ বিভাগ কয়ের সমস্ত কোশ্চেনের উত্তর করে দেওয়া হয়। এবং গ্রুপ বিটা দেখো, গ্রুপ বিতে কী আছে এগুলো একটু দেখে নাও। গ্রুপ বি,
গ্রুপ বিতে প্রথমে আছে বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একক কি? খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। ওজোন গ্যাসের ঘনত্ব মাপার যে এককে সেটা হচ্ছে ডবসন একক। ডবসন একক। পরের কোশ্চেন কি বলা আছে? কোন জ্বালানি তাপন মূল্য সর্বাধিক? তাপন মূল্য সর্বাধিক হয় তরল হাইড্রোজেন। এখান থেকে আর একটা কোশ্চেন হয়, জ্বালানি তাপন মূল্যর এসআই একক কি? ওইটা মনে রাখবে, জুল পার কেজি হয় এসআই একক। এটা আর একটা কোশ্চেন হয় যে কোন জ্বালানি, কোন জীবাশ্ম জ্বালানি তাপন মূল্য সর্বাধিক। যদি জীবাশ্ম জ্বালানি বলা হয় এবং সেখানে অপশন দিয়ে দিল, ধরো কাঠ, তার সাথে কয়লা, তার সাথে পেট্রোল, তার সাথে ডিজেল, তাহলে তখন কিন্তু পেট্রোলটাকে উত্তর দেবে। আর সবচেয়ে কম যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে কাঠ। আর সবচেয়ে বেশি হওয়ার জন্য এখানে কি তরল হাইড্রোজেন হবে। 2.3 কোশ্চেন। 2.2তে আর একটা কোশ্চেন আছে, গ্যাস হোল। গ্যাস হোল কী কাজে লাগে না, জ্বালানির ক্ষেত্রে ব্যবহার করা হয় বা যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তুমি যে কোনো একটা করতে পারো, তাহলে কি লিখতে পারো? যানবাহনের জ্বালানি বা জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। খাতায় লিখে নাও এটা। কোন উষ্ণতায় গ্যাসের অণুর গতি লোপ পায়? যে উষ্ণতাটাকে বলছি সেই উষ্ণতাকে বলে পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতা। পরীক্ষার সময় যখন বলবে যে পরম শূন্য উষ্ণতার মান কত, তোমরা -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড এই অ্যাকুরেট মানটি লেখার চেষ্টা করবে। -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা সেন্টিগ্রেড হয়ে প্রকাশ করা হয়। যদি কেলভিন বলে তাহলে 0 কেলভিন, আর যদি ফারেনহাইট বলে -459.64 ডিগ্রি ফারেনহাইট। তিনটি ভ্যালুই খাতায় লিখে রাখো, ইম্পর্টেন্ট। আর পরম শূন্যের সাথে গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় এবং গ্যাসের অনুগতিও লোপ পেয়ে যায়। 2.4-এর এবার 2.4টা দেখো। 2.3 বললাম, 2.4-এ কি বলছে? 2.4-এ স্থির উষ্ণতায় পিভি লেখচিত্র কীরূপ হয়? এটা হয় আয়তকার সমপরাবৃত্ত বা শুধু সমপরাবৃত্ত বললেও কোনো অসুবিধা নয়। এবং লেখচিত্রটা কেমন হয় না, এখানে যদি আমরা ভি এবং এখানে যদি আমরা পি ধরি তাহলে লেখচিত্র এরকম হয়। ঠিক আছে, এটা হচ্ছে লেখচিত্রের প্রকৃতি। যে এসআই পদ্ধতিতে অথবা থেকে আছে, এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের একক কী হয়? এসআই পদ্ধতিতে ক্যাপিটাল আর এর মান হয় 8.314 জুল মোল ইনভার্স আর কেলভিন ইনভার্স। যদি তোমার এটা এসআই না বলে সিজিএসএ, মানটাও মনে রাখবে, সিজিএসএ বলে তখন মানটা হচ্ছে আর সমান 8.314 × 10⁷ আর্ক মোল ইনভার্স। ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স হয়, বইয়ে কিন্তু কেলভিন ইনভার্সও করেছে, কিন্তু এটা ডিগ্রি সেন্টিগ্রেড হলে বেটার হয়। আর যদি বলে আমাদের ইয়েতে লিটার অ্যাটমসফিয়ারে, তাহলে তার মান হয় 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ব্যাস, এটা হচ্ছে ব্যাপার। তিনটে মানকে খাতায় লিখে রাখবে, তিনটে মান খুবই ইম্পর্ট্যান্ট। পরের কোশ্চেনে দেখো, পরের কোশ্চেন কী দেওয়া আছে? পরের কোশ্চেন দেওয়া আছে লোহা আর পিতলের মধ্যে দ্বিধাতব উত্তপ্ত করলে কোনটি বাইরের দিকে যাবে? অর্থাৎ 2.5-এর ক্ষেত্রে কোনটা বলছে? তাহলে পিতলটা বাইরের দিকে যাবে। ঠিক আছে, পিতলের তাপ পরিবর্তনকর মানটা অনেক বেশি হওয়ার জন্যে সে উত্তপ্ত হলে সে বাইরের দিকে বেরিয়ে যাবে। কোন শর্তে 2.6 আছে, কোন শর্তে উত্তর লেন্স বস্তুর সৎ বিবর্ধিত অবশীর্ষ প্রতিবিম্ব গঠন করবে? তাহলে দেখো, উত্তর লেন্সে সৎ বিবর্ধিত অবশীর্ষ প্রতিবিম্ব কখন কাজ করবে? যদি ধরো এটা এফ আর এটা যে 2F হয়, তাহলে এদের দুজনের মাঝখানে রাখতে হবে। তাহলে এদের দুজনের মাঝখানে, কারণ কি 2F-এ থাকলে 2F গঠিত হয়, আর 2F আর F-এর মধ্যে হলে কি হবে না, আকারে এরপরই বড় হবে এবং অবশীর্ষ হবে। অবশীর্ষ মানে নিচের দিকে তৈরি হয়। ঠিক আছে, এবং সেক্ষেত্রে কী হবে না, 2F-এর বেশি দূরত্বে গতিত হবে, 2F-এর বেশি দূরত্বে বড় হবে, অবশীর্ষ হবে এবং তার সাথে কী হবে, বিবর্তিত হবে এবং ঘটনাটা কী হবে, সৎ হবে। তাহলে উত্তরটা কী হবে, এফ আর 2F-এর মধ্যে, এফ আর 2F-এর মধ্যে। মানুষের চোখে যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় সেটা কী হবে? 2.7 রেটিনা। রেটিনা কোন বিন্দুতে আমাদের প্রতিবিম্ব গঠিত হয়? তাহলে উত্তর হচ্ছে রেটিনা। 2.7-এ দেখো, অথবা দিয়ে বলা আছে লেন্সের এফ সংখ্যা কী? এইটি খাতাতে একটু লিখে নেবে, লেন্সের এফ সংখ্যা। লেন্সের এফ সংখ্যা হচ্ছে, লিখবে যে লেন্সের এফ সংখ্যা হচ্ছে লেন্সের ফোকাস দৈর্ঘ্য, লেন্সের ফোকাস দৈর্ঘ্য যেটা ক্যাপিটাল এফ, এবং উন্মেষের ব্যাস অর্থাৎ ক্যাপিটাল ডি এর অনুপাতকে লেন্সের এফ সংখ্যা বলা হয়। যেটা লিখবে, অতএব লেন্সের এফ সংখ্যা স্মল এফ সমান লেন্সের ফোকাস দৈর্ঘ্য বাই লেন্সের উন্মেষের ব্যাস। ঠিক আছে, এটা এফ সংখ্যা হয়, এর কোনো একক হয় না। এরপরে কোশ্চেন হচ্ছে ফিউজ তার কি? 2.8-এর
ফিউজ তার কি? ফিউজ তার হচ্ছে বর্তনীর সাথে শ্রেণী সমবায় যুক্ত করা হয় এবং তাহলে এখানে কি কি বৈশিষ্ট্যগুলো মেন দিবে দেখো। শ্রেণী সমবায় যুক্ত করা হয়। ফিউজ তারে কী কী ইউজ করা হয় না, লেড এবং টিন ইউজ করা হয়, যেখানে লেড থাকে আমাদের 75% আর টিন থাকে 25%। আর একটা কি উল্লেখ করবে না, নিম্ন গলনাঙ্ক ও উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট হয়। নিম্ন গলনাঙ্ক আর উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট হয়। তাহলে ফিউজ তার কি যদি বলে, ফিউজ তার হচ্ছে বর্তনীর শ্রেণী সমবায় যুক্ত নিম্ন গলনাঙ্ক এবং উচ্চ রোধাঙ্ক যুক্ত একটি পরিবাহী, এবং যা লেড এবং টিনের মিশ্রণে যুক্ত থাকে। লেড থাকে 75% এবং টিন থাকে 25%। এই তিনটে জিনিস যদি তুমি 1 নম্বরে কোশ্চেনে উল্লেখ করে দিতে পারো তাহলে তুমি জেনুইন 1 নম্বর পেয়ে যাবে। যে শ্রেণী সমবায় যুক্ত করা হয়, লেড টিনের মিশ্রণ থাকে আর নিম্ন গলনাঙ্ক আর উচ্চ রোধাঙ্ক। পরের কোশ্চেন হচ্ছে যে 2.9-এ দেখো, 2.9-এ কোশ্চেনে কি বলা আছে, 3 ওহম এবং 6 ওহমের সমান্তরালে থাকলে তুল্যরোধ কত? তাহলে 3 ওহম এখানে আর 6 ওহম, এখানে 3 ওহম থাকছে আর এটা 6 ওহম যদি সমান্তরালে থাকে, সূত্র মনে রাখবে দুটোর ক্ষেত্রে আর ইকুইভ্যালেন্ট হচ্ছে R1 R2 বাই R1 প্লাস R2, এটা দুজনের জন্য। আর দুটোর ক্ষেত্রে সমান্তরাল থাকলে এটি হচ্ছে তার সূত্র। আর ইকুইভ্যালেন্ট বলতে পারো বা আর পি ধরতে পারো, ইকুইভ্যালেন্ট বা পি। তাহলে দুটোর ক্ষেত্রে হচ্ছে 3 গুণিত 6 বাই 3 প্লাস 6, তার উপরে হচ্ছে 18, নিচে হচ্ছে 9, অর্থাৎ 2 ওহম। 2 ওহম অপশান, মানে অপশান না, এখানে 2 ওহম উত্তর হবে। পরে আছে যে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আইভি লেখচিত্রের প্রকৃতি কেমন হয়? এটি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা অর্ধ পরিবাহী তোমাদের না দিলেই হতো, কারণ অর্ধ পরিবাহী নিয়ে তোমাদের বিরাট বিস্তারিত কিছু নাই। এটা যদি পরিবাহী দিত তাহলে বেটার হতো, কারণ ওহমের ক্ষেত্রে এখানে পড়েছে। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আমাদের লেখটা কীরকম হয় দেখিয়ে দিই। এটা হচ্ছে আই আর এটা যদি ভি এর লেখচিত্র হয়, অর্ধ পরিবাহীর লেখটা এরকম হয়। এই হচ্ছে অর্ধ পরিবাহী। এটা সম্মুখ, এটা ফরওয়ার্ড বায়াসে হয়, এটাকে ইংরাজিতে বলে ফরওয়ার্ড বায়াস সম্মুখের ক্ষেত্রে, আর এই দিকটাকে বলা হয় রিভার্স বায়াস। তাহলে সম্মুখের ক্ষেত্রে এটা এভাবে বৃদ্ধি পায়। দেখা যায় যে ভোল্টেজের একটা নির্দিষ্ট মানের পর হঠাৎ করে কি হয় না, কারেন্টটা খুব তাড়াতাড়ি ইনক্রিজ হয়। আর এইদিকে বিপরীত দিকে যায় যে ভোল্টেজের একটা নির্দিষ্ট মানের পর হঠাৎ করে কারেন্টটা ফল হয়ে যায়। ফল হয়ে যায় মানে নেমে যায়। আর যেই জায়গায় কারেন্টটা ফল হয় সেটাকে জেনার বলা হয়। ভেক্টরের জেনার ডায়োডে দেখতে পাওয়া যায় যে এমন একটা নির্দিষ্ট ভোল্টেজ আসে যে ভোল্টেজে হঠাৎ করে কারেন্টটা ফল হতে থাকে এবং সেটা -100 -110 অ্যাম্পিয়ার এরকম একটা মান চলে আসে। তো জাস্ট তোমরা এই ছবিটা দেখিয়ে দিবে, এখানে আই দেখাবে, এখানে বি দেখাবে, ব্যাস এইটুকুই। ঠিক আছে, এর এমনি কোনো প্রকৃতি বলে কিছু নয় যে সমপরাবৃত্ত বলবো না সরলরেখা বলে এইসব কিছু বলা যাবে না, জাস্ট শুধু তোমরা এই ছবিটা দেখাবে। 2.10, এরপর 2.10-এর ক্ষেত্রে কোশ্চেন দেখো। 2.10-এ হচ্ছে একটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল বলো। নিষ্ক্রিয় মৌল রেডন, এটা নিষ্ক্রিয় মৌল রেডন আরএন, যেটা আমাদের ইয়েতে থাকে, ওই আমাদের 18 নম্বর শ্রেণীতে থাকে। 18 নম্বরে কী থাকে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। রেডন একদম শেষের একটি নিষ্ক্রিয় মৌল বলা হয়। এরপর দেখো 2.11 কী আছে। 2.1-এ একের উত্তর কী হবে, চ্যালকোজেন। চ্যালকোজেন কোনটা হবে না, সালফারটা হবে। 2-এ আছে অষ্টক সূত্র ব্যতিক্রম, এটা কি হবে, BF3, এটা কি বোরন ট্রাইফ্লুরাইড বলা হয়। 3-এ হবে সমযোজী যৌগ। সমযোজী যৌগ কোনটা হবে, HCl। আর 4 হচ্ছে তড়িৎযোজী যৌগ, সেটা হবে AlCl3। মনে রাখবে ডান স্তম্ভ বাম স্তম্ভ যেমন করবে না, যেগুলো তুমি জেনুইন জানো সেগুলোকে আগে করার চেষ্টা করবে, আর তারপরে যেগুলো তুমি জানো না বা মনে হচ্ছে এটা হতে পারে সেগুলো করবে। কারণ তুমি যদি ধরো এই 4টের মধ্যে দুটোকে যদি জেনুইন জেনে নিতে পারো তাহলে অটোমেটিক দুটোকে তুমি তোমার একটা অনুমানের সাথেও করে দিতে পারবে। এরপরে দেখো 2.12-এর কোশ্চেন। 2.12-তে কী বলা আছে, তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাথোডে কী হয়, মনে রাখবে ক্যাথোডে সবসময় বিজারণ হয়। ক্যাথোডে বিজারণ হয় কারণ ক্যাথোড ইলেকট্রন গ্রহণ করে, ওই জন্য বিজারণ হয়। আর অ্যানোডে সবসময় জারণ হয় কারণ অ্যানোড ইলেকট্রন বর্জন করে। শর্টে মনে রাখার সুবিধা হচ্ছে ক্যাথোডে বিজারণকে ক্যাব হিসাবে মনে রাখবে। ক্যাব মানে CA মানে কি ক্যাথোড, আর বি কথা মানে বিজারণ, এরকমভাবে মনে রাখবে ক্যাব। এভাবে একটা কোডে মনে রাখবে যে ক্যাথোডে বিজারণ হয়, তাহলে ক্যাব।
হ্যাঁ, তাহলে সঙ্গে সঙ্গে অ্যানোডে তোমরা জারণটা বুঝতে পারবে। আর এখান থেকে আর একটা কোশ্চেন হয় যে এই যে তড়িৎ বিশ্লেষণ এখানে কী ধরনের প্রবাহ করা হয়, তড়িৎ প্রবাহ ডিসি প্রবাহ তৈরি হয়, হ্যাঁ, সমপ্রবাহ ইউজ করা হয়, কারণ এসি ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ হতে পারবে না, সমস্যার সৃষ্টি হবে। পরে কোশ্চেন 2.12 পর 2.13 দেখো, 2.13তে অসওয়াল পদ্ধতিতে HNO3 ক্ষেত্রে কি অনুঘটক হয়? এখানে বলা প্লাটিনাম, রোডিয়াম, তারজানি। এবারে পরীক্ষার জন্যে অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড আর স্পর্শ পদ্ধতিতে H2SO4 খুবই ইম্পর্ট্যান্ট, এই দুটোকে রেডি রাখবে। আর স্পর্শ পদ্ধতিতে যখন ইউজ করা হয় তখন ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অথবা প্লাটিনাম অ্যাডবেস্ট ইউজ করা হয়, কিন্তু ভ্যানাডিয়াম পেন্টক্সাইডটাই মেন ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। এরপরে অথবাতে, এটা হচ্ছে স্পর্শ পদ্ধতিতে। অথবাতে কি কোশ্চেন আছে দেখো, অথবাতে আছে তোমার যে সালফান কি, সালফান হচ্ছে 100% ওলিয়াম এর মিশ্রণকে সালফান বলে। এক কথায় কোশ্চেনের উত্তর 100% ওলিয়ামের মিশ্রণকে সালফান বলা হয়। ব্যাস এইটুকু লিখলে তোমার 1 নম্বর পেয়ে যাবে। ওলিয়ামের সংকেত মনে রাখবে H2H2O7, এটা মনে রাখার কোশ্চেন। আচ্ছা, ওলিয়ামের রাসায়নিক নাম কি? পাইরোসালফ্রিক অ্যাসিড। এগুলো দেখবে তোমরা টেস্ট পেপারে রিপিট হবে এই জায়গাটা। পরের কোশ্চেনে দেখো, তাহলে 100% ওলিয়ামের মিশ্রণকে সালফান বলে। এরপর হচ্ছে লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব কত? 2.14 দেখো, লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব বলে 0.88 লাইকার অ্যামোনিয়া। 2.15 আছে জার্মান সিলভারের সিলভার কত পার্সেন্ট থাকে? 0%। ঠিক আছে, সিলভার 0%। মনে রাখবে সিলভার যেমন 0% থাকে সেরকমভাবে আয়রনও কিন্তু 0% থাকে। এই দুটো কোশ্চেনই আসে যে আয়রনটাও 0% হয়ে থাকে। ম্যাগনেলিয়াম নামের মধ্যেই তুমি কিন্তু খুঁজে পাবে যে কী কী মিশে আছে। ম্যাগনেলিয়াম কি মানে? ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম এর মিশ্রণ। ঠিক আছে, এটা ভাষায় লিখবে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম মিশ্রণ, অর্থাৎ Mg+L, যেখানে Mg থেকে 95%, L থাকবে মাত্র 5%। অথবা দেখি আছে 2.16 অথবা 2.16 সমুদ্রগামী জাহাজে মরচে ধরার জন্য মূলত দায়ী কোন আয়ন? সেটা হচ্ছে ক্লোরিন Cl-। কারণ সমুদ্রগামী জাহাজে ওইখানে যে লবণ থাকে সেটা কি NaCl, আর NaCl এ Na+ হয় আর Cl-। এই যে ক্লোরিন আয়নটা, এই ক্লোরিন আয়নটাই হচ্ছে আমাদের মূলত দায়ী মরচে ধরার জন্য, আর ওই জন্য কি ম্যাগনেসিয়াম ব্লক ইউজ করা হয়। আচ্ছা, এইখানে দেখো 2.17 বর্ষাতি পশুতে কোন পলিমার ব্যবহার করা হয়? পিভিসি হবে। পিভিসি পুরো নাম কি? পলিভিনাইল ক্লোরাইড ইউজ করা হয়। এর মনোমার কি? ভিনাইল ক্লোরাইড হয়। 2.18 এটি যে লাস্টের কোশ্চেন, কার্বাইড বাতিতে জ্বালানি রূপে কি ব্যবহার করা হয়? অ্যাসিটিলিন। আর অ্যাসিটিলিনের সংকেত হয় C2H2, এটা বন্ডিং হয় HC=CH। ঠিক আছে, আর এটা হচ্ছে অসম্পৃক্ত অসম্পৃক্ত যৌগ বলা হয়, সমযোজী যৌগ, অসম্পৃক্ত সমযোজী যৌগ হিসেবে ধরা হয়। তাহলে এই ছিল আজকের তোমার টেস্ট পেপারের সলিউশন। যে সলিউশনে তোমাদেরকে শর্ট কোশ্চেনগুলো অর্থাৎ পেজ নাম্বার 32 এই শর্ট কোশ্চেনগুলো করে দিলাম। পরের ভিডিওতে আমি এর পরে পেজটা করাবো। এখানে আমি এখন শুধু শর্ট কোশ্চেনগুলোকে কমপ্লিট করব, তারপর লঙ্গে যাব। তো যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে তো ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ভিডিও বেল আইকন অ্যাক্টিভ করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিও তোমরা পেয়ে যাবে। আর যদি কোনো কোশ্চেন মনে হয় যে না এটা কোনো ভুল হয়েছে বা বুঝতে পারি না, অবশ্যই কমেন্ট করবে। তো আজকে ভিডিও এতটা পর্যন্ত, বাই।